ওকে, দ্য টপিক অফ ডিসকাশন টুডে উইল বি chi-square টেস্ট। আগের ক্লাসে আমরা ক্র্যামারস ভিটা কমপ্লিট করলাম। হ্যাঁ, তো ক্র্যামারস ভিটা যখন আমরা কমপ্লিট করলাম আগের ক্লাসে, আমি কিন্তু সেই ক্লাসে তোমাদেরকে পুরোপুরিভাবে এটা বুঝিয়েছি যে কিভাবে chi-squareটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তো আমি আজকে কিন্তু আর নতুন করে এটা বোঝাবো না যে কিভাবে chi-squareটা ক্যালকুলেট করতে হবে। একটা কন্টিনজেন্সি টেবিল থেকে কিভাবে chi-square ক্যালকুলেট করতে হয়, সামেশন অফ অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, এটা কীভাবে বেরোয় এটা আমি আগের দিন পুরোটা করে দেখিয়েছি। তো আজকে আমি নতুন করে কিন্তু এটা বোঝাবো না। যদি তোমাদের এটা বুঝতে হয় আরেকবার, তাহলে তোমরা প্রিভিয়াস ভিডিও প্লেলিস্টে একদম থাকবে, দেখবে টাইটেল হচ্ছে ক্র্যামারস ভি বলে, সেই ভিডিওটা দেখে তোমরা এটা বুঝে নেবে। ওকে, তো আজকে আমরা chi-square টেস্টটা করব। chi-square টেস্ট একটা নন প্যারামেট্রিক টেস্ট এবং এটা আমরা মানে পারপোজটা সেই সেম। আমি প্রথম থেকে এই ক্লাসটা করাচ্ছি, আমি সেই প্রথম ক্লাস থেকেই তোমাদেরকে বলছি যে আমরা দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, দুটো ক্যাটাগরিক্যাল বা দুটো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন বা সম্পর্ক বুঝতে গেলে আমরা হয় ইউজ কোএফিশিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, নয়তো আমরা ক্র্যামারস ভি অ্যাপ্লাই করতে পারি, না হলে আমরা chi-square টেস্ট অ্যাপ্লাই করতে পারি। তো ইউজ কোএফিশিয়েন্ট আর ক্র্যামারস ভি অলরেডি আমি করিয়ে দিয়েছি, আজকে আমরা chi-square টেস্ট করব। তো chi-square টেস্টও সেম কাজই করে, দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কি নেই, সম্পর্ক আছে কি নেই, সেটা যদি আমাকে একটা কন্টিনজেন্সি টেবিল থেকে বের করতে হয়, তাহলে আমরা chi-square টেস্টটাকে অ্যাপ্লাই করতে পারি। chi-square স্ট্যাটিস্টিকের ফর্মুলা কী এবং এটা কীভাবে বেরোয়, এটা আমি অলরেডি আগের ক্লাসে করিয়ে দিয়েছি। আজকে আমি একটা নতুন জিনিস করাবো, যেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তো এই বিষয়টা নতুন করে আমি আর করাচ্ছি না, কারণ এটা আমি অলরেডি করিয়েছি। ডিগ্রিজ অফ ফ্রিডম chi-square টেস্টের জন্য তোমাদেরকে বের করতে হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম কীভাবে বেরোবে, r-1 ইন্টু c-1। কী কাজে লাগবে সেটা আমি পরে বলছি, কিন্তু বেরোবে কীভাবে সেটা আগে বোঝো। r মানে কি, নাম্বার অফ রোজ ইন দ্য কন্টিনজেন্সি টেবিল, আর c মানে নাম্বার অফ কলামস ইন দ্য কন্টিনজেন্সি টেবিল। মানে যদি একটা 3x2 এর কন্টিনজেন্সি টেবিল থাকে, 3টে রো 2টো কলামের, তাহলে r-1 কী হবে, 3-1 ইন্টু 2-1। 2টা হচ্ছে কলাম, 3টা হচ্ছে রো, তাহলে 3-1 2, 2 ইন্টু 1 মানে 2, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 2। এবার এই chi-square টেস্টে কীভাবে পারফর্ম করতে হয়, chi-square টেস্টে প্রথম স্টেপ হচ্ছে তোমাদেরকে একটা হাইপোথিসিস সেট করতে হবে। হাইপোথিসিস কি সেটা সম্পর্কে এখন এই মুহূর্তে তোমাদের অতটা ডিটেলে জানার দরকার নেই, জাস্ট এইটুকু জেনে নাও যে দুটো হাইপোথিসিস থাকে, নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসে আমরা ধরে নেব যে দুটো ভ্যারিয়েবলের কথা আমরা বলছি, যে দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে নিয়ে আলোচনা হবে, সেই দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে যে দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক আছে, তারা অ্যাসোসিয়েটেড, তারা ডিপেন্ডেন্ট, একে অপরের উপর তারা ডিপেন্ডেন্ট বা তারা একে অপরের সাথে সম্পর্কিত, অ্যাসোসিয়েটেড। এই দুটো নাল হাইপোথিসিসকে আমরা H0 বলি, এটা তোমাদের আপাতত এই জিনিসটা থাক। নাল হাইপোথিসিসকে H0 বলি আর অল্টারনেটিভকে আমরা H1 বলি। এই নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে কোনো একটা অ্যাকসেপ্ট হবে আর কোনো একটা রিজেক্ট হবে। অ্যাকসেপ্ট হবে মানে কোনো একটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেবো আর কোনো একটাকে আমরা রিজেক্ট করে নেবো। তাহলে যদি আমি কোনো সেটা কিসের উপর ডিপেন্ড করে হবে সেটা আমি পরবর্তী স্টেপগুলোতে বলবো, কিন্তু যদি নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে অল্টারনেটিভটা রিজেক্ট হয়ে যাবে। এবং নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে মানে কি, তখন আমি এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আবার উল্টোটাও হতে পারে যে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল, অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট হয়ে গেল, তার মানে কি এই বিষয়টাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে, সম্পর্ক আছে, তারা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। এবার সেম একটা রেজাল্ট আমাদের দেওয়া আছে। ওকে, স্টেপ 2তে আমরা চলে এসেছি, আমরা একটা কন্টিনজেন্সি টেবিল বানিয়ে ফেলেছি জেন্ডার আর এক্সামের। 30 জন ছেলে পাস করেছে, 10 জন ছেলে ফেল করেছে, 20 জন মেয়ে পাস করেছে, 20 জন মেয়ে পাস করেছে, 20 জন মেয়ে ফেল করেছে। টোটাল 80 জন স্টুডেন্ট আমাদের কাছে আছে এবং সেই 80টাই গ্র্যান্ড টোটাল বেরিয়েছে। রো টোটাল কীভাবে ক্যালকুলেট করে, কলাম টোটাল কীভাবে ক্যালকুলেট করে আমি অলরেডি বহুবার এটা বলেছি। ওকে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কীভাবে ক্যালকুলেট করতে হয় সে ব্যাপারেও তোমাদেরকে বলা আছে, এটা আমি নতুন করে ডিসকাস করব না, কারণ এটা আমি প্রিভিয়াস ক্লাসে করিয়েছি। এগুলো দেখো, কতগুলো বয় পাস করেছে, অবজার্ভ 30, এক্সপেক্টেড 25। এই এক্সপেক্টেডটা কীভাবে বেরোয়, এই এক্সপেক্টেডটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তাও সেটা হচ্ছে যে এক্সপেক্টেড বের করার জন্য রো টোটাল ইন্টু কলাম টোটাল বাই গ্র্যান্ড টোটাল করতে হয়। তো 30 জন বয়েজ পাস করেছে, এই 30টার জন্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমি কীভাবে বের করব, এই 30টার জন্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে গেলে সবার আগে আমাকে রো টোটাল খুঁজতে হবে। এটা কোন রোয়ে আছে, ফার্স্ট রোয়ে আছে, রো টোটাল কত, 40।
ইন্টু কোন কলামে আছে, ফার্স্ট কলামে আছে, ফার্স্ট কলামের কলাম টোটাল কত 50, তাহলে 40 ইন্টু 50 বাই গ্র্যান্ড টোটাল কত 80, অর্থাৎ কতজনকে সার্ভে করা হয়েছে সেটা গ্র্যান্ড টোটাল, তাহলে 40 ইন্টু 50 বাই 80 হচ্ছে 25। ওকে, সেইভাবেই দেখো এটা এক্সপেক্টেডটা 25 এসেছে, এইভাবে প্রত্যেকটার এক্সপেক্টেড বের করেছি। তারপরে অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড বের করতে হয়, তারপরে সেটার স্কোয়ার বের করতে হয়, তারপরে সেটাকে এক্সপেক্টেড দিয়ে ভাগ করতে হয়, তারপরে সেই ভ্যালুগুলোকে যোগ করলে বা সেই ভ্যালুগুলো সামেশন নিয়ে নিলে আমরা কাই স্কোয়ার পেয়ে যাই। এই অবধি অলরেডি কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে করিয়েছি। এইবার আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করব। ডিগ্রিজ অফ ফ্রিডম কী হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম কী বললাম? r-1 ইন্টু c-1। কটা রো কটা কলাম আছে আমাদের এটায়? দুটো রো আছে, দুটো কলাম আছে। তো আর এর জায়গায় 2 বসবে যেহেতু দুটো রো, কলামের জায়গায় 2 বসবে যেহেতু দুটো কলাম, তাহলে 2-1 ইন্টু 2-1 মানে হচ্ছে 1 ইন্টু 1 মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 1। এইবার কাই স্কোয়ার টেবিল বলে একটা ব্যাপার হয়, ঠিক আছে? সেই কাই স্কোয়ার টেবিল থেকে তোমাদেরকে একটা ভ্যালু খুঁজে বের করতে হবে। সেই টেবিলটা গুগলে অ্যাভেলেবেল থাকে, তোমরা গুগল থেকে নিয়ে নিতে পারো, বা তোমরা এখান থেকে আমি এই যে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো, বা পরীক্ষায় অঙ্ক আসলে তোমাদেরকে এই টেবিলটা দিয়ে দেওয়াই হবে। এই যে কাই স্কোয়ার টেবিলের যে ব্যাপারটা, এই কাই স্কোয়ার টেবিল থেকে তোমাদেরকে একটা ভ্যালু খুঁজে বের করতে হবে, এটা অঙ্কের পরবর্তী স্টেপ। এবার কি ভ্যালু খুঁজবে? কাই স্কোয়ার টেবিল থেকে তোমরা যেটা খুঁজবে সেটা হচ্ছে এই 0 পয়েন্ট কলাম বরাবর। আমি একটু কাই স্কোয়ার টেবিল সম্পর্কে বলি। ওকে, কাই স্কোয়ার টেবিলে কলাম বরাবর এই যে ফার্স্ট কলামে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো দেওয়া থাকে, ডিগ্রিজ অফ ফ্রিডম 1 2 3 4 5 6 7 করে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো দেওয়া থাকে। আর এগুলো হচ্ছে 0.995, এগুলো হচ্ছে সব লেভেল অফ সিগনিফিকেন্স। তো তোমরা সবসময় লেভেল অফ সিগনিফিকেন্সে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সটাকে নেবে। ওকে, 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সটাকে তোমরা নেবে, নিয়ে এবার তোমরা ডিগ্রিজ অফ ফ্রিডমটা খুঁজবে। যে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 1, আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ডিগ্রিজ অফ ফ্রিডম কত ছিল 1, তাহলে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স আর 1 ডিগ্রিজ অফ ফ্রিডমে কাই স্কোয়ারের ভ্যালুটা কত আসছে দেখো 3.841। যদি ডিগ্রিজ অফ ফ্রিডম 4 হতো, যদি ডিগ্রিজ অফ ফ্রিডম 4 হতো আর লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 হতো, তাহলে আমার ভ্যালুটা কত হতো? তাহলে আমার ভ্যালুটা হতো 9.488। বোঝা গেল? এইভাবে ভ্যালুটা খুঁজতে হয়। যদি লেভেল অফ সিগনিফিকেন্স 0.10 হতো আর ডিগ্রিজ অফ ফ্রিডম 9 হতো, তাহলে আমাদের ভ্যালুটা কত হতো? 14.684। এইভাবে কাই স্কোয়ার থেকে তোমাকে ভ্যালুটা খুঁজে নিতে হবে, হয় গুগল থেকে, নয় বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় তোমাদেরকে না ভ্যালুটা দেওয়াই থাকবে। ওকে, তো তোমাদেরকে চিন্তা করার ব্যাপার নেই। বাট সাধারণত গুগল থেকে যখন খুঁজবে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সেই নেবে, আর 9 মানে ডিগ্রিজ অফ ফ্রিডম তো যেটা বেরোবে সেই অনুযায়ী তোমরা নেবে। তাহলে আমরা ভ্যালুটা কত পেলাম? 3.841, 3.841। এইবার তোমার কাজ হচ্ছে এই দুটো ভ্যালুকে কম্পেয়ার করা। কোন দুটো ভ্যালুকে? কাই স্কোয়ারের টেবিল থেকে তুমি একটা ভ্যালু পেয়েছো, কি বললাম? কাই স্কোয়ারের টেবিল থেকে তুমি একটা ভ্যালু পেয়েছো, আর কাই স্কোয়ারের একটা ভ্যালু তুমি ক্যালকুলেট করেছো, ক্যালকুলেটেড, রাইট? এই দুটো ভ্যালুকে তোমায় কম্পেয়ার করতে হবে, এবং এই কম্প্যারিজনের মাধ্যমেই তুমি বলতে পারবে যে তুমি H0টাকে অ্যাকসেপ্ট করবে না H1টাকে অ্যাকসেপ্ট করবে। ডিসিশন রুলটা মনে হয় এখানে দেওয়া নেই। আচ্ছা, ঠিক আছে। কাই স্কোয়ারের টেবিল ভ্যালুটা কি বলছি দেখো, কাই স্কোয়ারের টেবিল ভ্যালুটা যদি কাই স্কোয়ারের ক্যালকুলেটেড ভ্যালু থেকে বড় হয়, এটা এখানে দেখিয়ে দিচ্ছি যে কাই স্কোয়ারের টেবিল ভ্যালু একটা হবে, আর একটা হবে কাই স্কোয়ারের ক্যালকুলেটেড ভ্যালু, ঠিক আছে? তো কাই স্কোয়ারের টেবিল ভ্যালু যদি বড় হয় কাই স্কোয়ারের ক্যালকুলেটেড থেকে, তখন আমরা অ্যাকসেপ্ট করে নেব H0কে, নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করে নেব। আর কাই স্কোয়ারের টেবিল ভ্যালু বা কাই স্কোয়ারের ক্যালকুলেটেড ভ্যালু যদি বড় হয়, কাই স্কোয়ারের টেবিল ভ্যালু যদি ছোট হয়, কাই স্কোয়ারের টেবিল ভ্যালু ছোট হয়, কাই স্কোয়ারের ক্যালকুলেটেড ভ্যালু যদি বড় হয়, তখন আমরা রিজেক্ট করে দেবো নাল হাইপোথিসিসকে, বা আরও লিখতে পারি অ্যাকসেপ্ট করে নেব H1কে, অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করে নেব। নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করা মানে কি? নাল হাইপোথিসিসে আমরা কি ধরেছিলাম? যে দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো রিলেশন নেই। দেখে নাও, নাল হাইপোথিসিসে কি ধরেছিলাম? দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো রিলেশন নেই। তাহলে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নেওয়া মানে কি?
আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশন নেই, তারা ইন্ডিপেন্ডেন্ট। আর অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করে নেওয়া মানে কি, দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন আছে, অ্যাসোসিয়েশন আছে, ডিপেন্ডেন্সি আছে, এটা আমি অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, তো এবার আমাদের ডেটা অনুযায়ী আমাদের টেবিল ভ্যালু কত আর ক্যালকুলেটেড ভ্যালু কত। তো আমরা ক্যালকুলেট করে ভ্যালু পেয়েছি 5.34, আর টেবিলে ভ্যালু কত ছিল, টেবিলে ভ্যালু ছিল হচ্ছে 3.841। কোনটা বড়? অবশ্যই আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা বড়। এটা কাই স্কোয়ার যেটা আমরা ক্যালকুলেট করেছি, আর এটা কাই স্কোয়ার যেটা টেবিলে ছিল। তাহলে আমাদের কেসটা নিশ্চয়ই এই কেসটার মতো হচ্ছে, যে ক্যালকুলেটরটা বড় হচ্ছে টেবিলের থেকে। তাহলে আমরা কি করব, H1কে অ্যাকসেপ্ট করব। H1কে অ্যাকসেপ্ট করব মানে কি, দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ আছে বা অ্যাসোসিয়েশন আছে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে, সো দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট অ্যাসোসিয়েশন বিটুইন জেন্ডার অ্যান্ড এক্সাম রেজাল্ট, সেটাকে আমরা অ্যাসোসিয়েট করে নিলাম। দ্যাট ইজ জেন্ডার ডাস ইনফ্লুয়েন্স দ্য লাইকলিহুড অফ পাসিং এক্সাম আর ফলিং ইন দ্য স্যাম্পল। মানে জেন্ডার অর্থাৎ একটা স্টুডেন্ট সে মেল না ফিমেল, তার সাথে সে পাস হবে না ফেল হবে তার একটা সম্পর্ক আছে, একটা অ্যাসোসিয়েশন আছে। ওকে, তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কাই স্কোয়ার টেস্ট। থ্যাংক ইউ।